লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণ, লিনিয়ার অ্যাক্সিলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। প্রথমে আমরা রৈখিক ত্বরণের কথা আলোচনা করব। ধরা যাক একটি বস্তু একটি সরল রেখা বরাবর গতিশীল। এ বিন্দুতে বস্তুটি অবস্থান করছিল, টি সময় পরে বস্তুটি বি বিন্দুতে অবস্থান করছে। ধরা যাক এ বিন্দুতে তার গতিবেগ ছিল v1, টি সময় পরে সেটি বি বিন্দুতে পৌঁছানোর পর তার গতিবেগ হয়েছে v2। ধরে নিলাম v2 গ্রেটার দ্যান v1, অর্থাৎ v1 গতিবেগ কম, v2 গতিবেগ বেশি, অর্থাৎ বস্তুটির বেগ বৃদ্ধি পেয়েছে। রৈখিক ত্বরণ: সরল রৈখিক পথে যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সরলরৈখিক পথে যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এক্ষেত্রে প্রাথমিক বেগ v1, অন্তিম বেগ v2। ধরে নিয়েছি v2 গ্রেটার দ্যান v1, সময় লাগে t, অতএব t সময়ে বেগ বৃদ্ধির পরিমাণ v2 মাইনাস v1। অতএব বেগ বৃদ্ধির হার ইজ ইকুয়াল টু বেগ বৃদ্ধি বাই সময় ইজ ইকুয়াল টু বেগ বৃদ্ধি v2 মাইনাস v1, প্রয়োজনীয় সময় t। তাহলে বেগ বৃদ্ধির হার হলো v2 মাইনাস v1 বাই t। এটাই হলো রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণকে a দিয়ে আমরা সূচিত করব। অতএব a ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই t, অর্থাৎ রৈখিক ত্বরণ হলো অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ বাই প্রয়োজনীয় সময়। কৌণিক ত্বরণ, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন: কোনো বস্তুকণা যদি ক্রমবর্ধমান কৌণিক বেগ নিয়ে চলে তবে সময়ের সাপেক্ষে কণাটির কৌণিক বেগ বৃদ্ধির হারকে কৌণিক ত্বরণ বলে। যদি কোনো বস্তুকণা ক্রমবর্ধমান কৌণিক বেগ নিয়ে চলে তবে সময়ের সাপেক্ষে কণাটির কৌণিক বেগ বৃদ্ধির হারকে কৌণিক ত্বরণ বলে। ধরা যাক সমবৃত্তীয় গতিতে ঘূর্ণনশীল কোনো কণার এ বিন্দুতে প্রাথমিক কৌণিক বেগ ω1 এবং টি সময়ে বস্তুটি যখন বি বিন্দুতে পৌঁছায় তখন এই বি বিন্দুতে বস্তুটির কৌণিক গতিবেগ ω2। ধরা যাক ω2 ইজ গ্রেটার দ্যান ω1, অর্থাৎ বি বিন্দুতে কৌণিক গতিবেগ বেশি এবং এ বিন্দুতে কৌণিক গতিবেগ কম। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে বস্তুটির কৌণিক গতিবেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কণাটির কৌণিক বেগ বৃদ্ধি কত হবে? ω2 মাইনাস ω1। অতএব কণাটির কৌণিক বেগ বৃদ্ধির হার ইজ ইকুয়াল টু কৌণিক বেগ বৃদ্ধি বাই সময়। এটিকে আমরা আলফা দিয়ে সূচিত করব। কৌণিক ত্বরণকে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে আলফা দিয়ে সূচিত করব। আলফা ইজ ইকুয়াল টু কৌণিক বেগ বৃদ্ধি ω2 মাইনাস ω1 বাই টি, প্রয়োজনীয় সময়। তাহলে ফাইনালি পেলাম কৌণিক ত্বরণ ইজ ইকুয়াল টু কৌণিক বেগ বৃদ্ধি বাই প্রয়োজনীয় সময়। কৌণিক ত্বরণ ও রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন লিনিয়ার অ্যাক্সিলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। কৌণিক ত্বরণ রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন লিনিয়ার অ্যাক্সিলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। আমরা জানি কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক v ইজ ইকুয়াল টু ω/r। আমরা জানি রৈখিক বেগ ইজ ইকুয়াল টু কৌণিক বেগ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ। v ইজ ইকুয়াল টু ω/r, অর্থাৎ রৈখিক বেগ ইজ ইকুয়াল টু কৌণিক বেগ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ। এখন আমরা পেয়েছি a রৈখিক ত্বরণ ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই t। আলফা পেয়েছি কৌণিক ত্বরণ ইজ ইকুয়াল টু ω2 মাইনাস ω1 বাই t। a ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই t ইজ ইকুয়াল টু হোয়াট ইজ v2? v2 ইজ ইকুয়াল টু ω2r এবং v1 মাইনাস ω1r বাই t। এখানে দেখলাম v ইজ ইকুয়াল টু ω/r, সেই জন্যে v2-র জায়গায় লাগানো হয়েছে ω2r, v1-এর জায়গায় বসানো হয়েছে ω1r বাই t ইজ ইকুয়াল টু, আর যদি কমন নিয়ে নেওয়া হয় হয়ে যাবে ω2 মাইনাস ω1 বাই t ইন্টু আর ইজ ইকুয়াল টু হোয়াট ইজ ω2 মাইনাস ω1 বাই t? ω2 মাইনাস ω1 বাই t ইজ ইকুয়াল টু আলফা। তাহলে আমরা ফাইনালি পেলাম a ইজ ইকুয়াল টু আলফা আর, অর্থাৎ
রৈখিক ত্বরণ ইজ ইকুয়াল টু কৌণিক ত্বরণ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ। এটি হলো রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। নমস্কার।